আমরা আজকে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বোস। যে চ্যাপ্টারটা সিজিএল বা পিএসসি মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এমনকি আমাদের রেলের গ্রুপ ডিও যারা দেয় তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা ম্যাক্সিমাম জায়গাটাই থাকে যে তার পলিটিক্যাল কেরিয়ার এবং আরেকটা থাকে লিটারারি কেরিয়ার, দুটো কেরিয়ারের উপর প্রশ্ন থাকে। আজকে আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তার জাতীয় কংগ্রেসে যোগদান থেকে শুরু করে একদম আমাদের 1945 পর্যন্ত, মানে যেখানে তার রাজনৈতিক আন্দোলনের একটা চরম পরিণতি বা ক্লাইম্যাক্স, সেই জায়গাটা মেনলি আলোচনা করা হবে। আমি সবাইকে একটু অনুরোধ করছি যে আমাদের এই অ্যাচিভমেন্টের তরফ থেকে এক্সাম কমরেড অ্যাচিভমেন্ট, সেখানে প্রচুর ক্লাস হচ্ছে এইভাবেই, সেটা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক বা বায়োলজি হোক বা ইকোনমিক্স হোক বা পলিটিক্যাল সায়েন্স হোক, যেখানে আমাদের পুঙ্খানুপুঙ্খ টপিক ধরে ধরে আলোচনা করা হচ্ছে এবং সেখানে রেলিভেন্ট কোয়েশ্চেন কী হতে পারে এক্সামের জন্য সেটাও এখানে বলা হচ্ছে। তাই আর দেরি নয়, আমাদের এখানে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও এবং দেখো যে ক্লাস অনলাইন এবং অফলাইন দুটো বেসিসেই হচ্ছে। বেলঘড়িয়া, নৈহাটি এবং গোবরডাঙ্গা তিনটেতেই হচ্ছে, তোমরা একটু নোটিশ করবে। তা আপাতত যেটা আমি একটু আলোচনা করব বলেছিলাম সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস, সেটা তোমরা একটু শুনে নাও। এখানে আমি শুরু করেছি মেনলি তার 1941 থেকে 1945 তার লাস্ট কেরিয়ার, এবং সেখানে কিছু রিক্যাপ দেওয়া আছে যে কীভাবে সে নন কোঅপারেশন মুভমেন্টে যোগদান করেছিল বা নন কোঅপারেশন মুভমেন্টের পর সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টে যোগদান করেছিল, সেগুলো আমি একটু বলবো। মেনলি সুভাষচন্দ্র বোসকে আমরা জানতে পারি যে 1897 এই বছরের 23 জানুয়ারি উনি কটকে জন্মগ্রহণ করেছিলেন, যার বাবা জানকীনাথ বোস ছিলেন একজন ফেমাস ব্যারিস্টার। এবং এটাও তোমরা নিশ্চয়ই জানো যে এই ভদ্রলোকের দাদা, যার নাম ছিল শরৎচন্দ্র বসু, তিনিও একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন। সুভাষচন্দ্র বোস প্রথমে রাজনীতিবিদ হবেন এমন কেউ ভাবতে পারেননি, কারণ তার শৈশবে তার গুরু ছিল, যাকে বলবো আমরা মেন্টার, যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে ক্ষুদিরাম বোস। 11ই আগস্ট 1908 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম বোসের যখন ফাঁসি হয়, সেই ফাঁসিটার কথা মনে রেখে সুভাষচন্দ্র বোস যতগুলো পেপার হতে পারে তার থেকে ক্ষুদিরাম বোসের ছবি নিজের সংগ্রহে রেখেছিলেন। আরেকটু বয়স যখন তার বাড়ে, যখন তার বয়স 12 বছর হয়, সেই সময় তিনি প্রভাবিত হন আমাদের স্বামী বিবেকানন্দের দ্বারা, এবং আজীবন স্বামী বিবেকানন্দের তিনি ভক্ত ছিলেন এবং নিজেকে বলতেন যে স্বামীজি হলো তার স্পিরিচুয়াল গুরু, তাই তো? বেশ। এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা নিশ্চয়ই জানো, দুটোতেই সুভাষচন্দ্র বোস কিন্তু প্রথম স্থান অধিকার করেছিল। এবং এটাও তোমাদের বলে দিই যে সুভাষচন্দ্র বোস যখন আমাদের ফিলোসফি অনার্সের পরীক্ষা দেন, সেখানেও কিন্তু সুভাষচন্দ্র বোস প্রথম স্থান অধিকার করেছিলেন। এবং আর একটা কথা তোমাদের বলি যে স্বামীজির সাবজেক্ট যেমন ফিলোসফি অনার্স ছিল, সুভাষচন্দ্র বোসের সাবজেক্টও কিন্তু সেম ফিলোসফি অনার্সই ছিল। তার স্কুল জীবনে তিনি পেয়েছিলেন বেণীমাধব দাসকে, র্যাভেনশোতে যিনি পড়াতেন, এবং র্যাভেনশোতে পড়ানোর সময় উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে সুভাষচন্দ্রকে ধারণা দিয়েছিলেন। এবং ওনার বাবার বন্ধু দ্বিজেন্দ্রলাল রায় সুভাষচন্দ্রকে স্নেহ করতেন, এবং দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে দিলীপ কুমার রায় সুভাষচন্দ্র বোসের সহপাঠী ছিল। সুভাষচন্দ্র বোস তার দাদা শরৎচন্দ্র বোসের পরামর্শ মতোই চলে এসেছিলেন কোথায়? কলকাতায়, এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেই সময় প্রেসিডেন্সি কলেজের যে শিক্ষক ছিলেন ইতিহাসের মাস্টারমশাই, তার নাম ছিল মিস্টার ওটেন, যিনি ইন্ডিয়ান কালচার, আর্ট এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রি পড়াতে গিয়ে বারবারই ছোট করতেন ভারতীয়দের। এবং তারই সহপাঠী অনঙ্গ পালের এটা ভালো লাগতো না, এবং অবস্থা এমনই একটা চরমে যায় যে সহ্য করতে না পেরে তিনি সিঁড়ি থেকে ধাক্কা দেন, এবং ওই সিঁড়িটা খুব ছোট সিঁড়ি ছিল, করিডোরের সিঁড়ি, এবং সেখানে সামান্য চোট পান। সেখানে কিন্তু সুভাষচন্দ্র বোস ছিলেন না, এবং সুভাষচন্দ্র বোস যখন জানতে পান যে তার বন্ধু অনঙ্গ পাল তোমার দোষী সাব্যস্ত হয়েছে, তখন তিনি নিজেকেও এর মধ্যে জড়িয়ে ফেলেন এবং নিজেও দাবি করেন যারা ধাক্কা দিয়েছিল তার মধ্যে উনিও ছিলেন।
এবং সেই সুভাষচন্দ্রের কথার ভিত্তিতেই কি করা হয়, বেশ কয়েকজন স্টুডেন্টকে আমাদের কি করা হয়, এখান থেকে রাস্টিগেট করে দেওয়া হয়। এবং সেই সময় সুভাষচন্দ্র বোসের দাদা শরৎচন্দ্র বসু তিনি কি করেছিলেন, চিঠি লিখেছিলেন আমাদের আশুতোষ মুখোপাধ্যায়কে, এবং আশুতোষ মুখোপাধ্যায় তখন সুভাষচন্দ্র বোস এবং অন্যান্য ছাত্রদের আমাদের স্কটিশ চার্চ কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দেন। ক্লিয়ার? এবং এই কলেজ থেকেই কিন্তু সুভাষচন্দ্র শেষ পর্যন্ত ফিলোসফি অনার্স নিয়ে পাশ করেন। সময়টা ছিল 1920। এই সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। কেউ কেউ বলে যে সাক্ষাৎটা নাকি আরও আগে হয়েছিল, 1918 শেষে। যাই হোক, এবং এই তোমার কি বলবো, চিত্তরঞ্জন দাস এবং তার স্ত্রী বাসন্তী দেবী সুভাষচন্দ্র বোসকে প্রভাবিত করেছিলেন, এবং নন কোঅপারেশন মুভমেন্টে সুভাষচন্দ্র বোস অংশগ্রহণও করেন। এবং একই সময় গ্র্যাজুয়েশনের পরীক্ষাও চলে, পরীক্ষা দিয়েও তিনি এই অব্যাহতি পান না, আন্দোলন চালাতে থাকেন এবং উনি অ্যারেস্ট হয়ে যান। সুভাষচন্দ্র বসু নন কোঅপারেশন মুভমেন্টেই কিন্তু মনে রাখবে প্রথম অ্যারেস্ট হন। তার রাজনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনা জানতে পেরে তার বাবা তাকে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পড়বার জন্য তাকে কি করেন, ডেকে পাঠান এবং তৎকালীন 10,000 টাকা দেন যে গোটা ইউরোপ ঘুরে আসার জন্য, সেখান থেকে জ্ঞান লাভ করে উনি যেন সিভিল সার্ভিস পরীক্ষাটায় বসেন। এবং সুভাষচন্দ্র বোস বাবার কথা রেখেছিল, এবং এই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সুভাষচন্দ্র বোস 4th র্যাঙ্ক করেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, সুভাষচন্দ্র বোসের একটা পেপারে যিনি ফার্স্ট হয়েছিলেন তার 7 নাম্বার বেশি ছিল, বাকি নাম্বার সুভাষচন্দ্রের বেশি ছিল। সুভাষচন্দ্রকে অফার করা হয় যিনি ফার্স্ট হয়েছেন তার চাকরিটা। সুভাষচন্দ্র বোস অ্যাকসেপ্ট করেন এবং ঘুরে আসেন, ঘুরে এসেই ইস্তফা দেন, মানে রেজিগনেশন দেন, দিয়ে উনি চাকরি ছেড়ে চলে আসেন। সুভাষচন্দ্র বোসের এই চাকরি ছেড়ে দেওয়া, ঠিক আছে, তার বাবাকে খুব ডাঁড়া দেয়, এবং তিনি বাবার দাদার উদ্দেশ্যে একটা চিঠি লেখেন, যে দেশ পরাধীন সেই দেশের বড় চাকরি করে সে দেশের পরাধীন মানুষের উদ্দেশ্যে কলমটা ব্যবহার না করাই ভালো। যাই হোক, সুভাষচন্দ্র বোস এই সময় সক্রিয়ভাবেই কংগ্রেসের রাজনীতির মধ্যে জড়িয়ে যান এবং সেখান থেকে তিনি সাফল্য লাভ করতে থাকেন। সুভাষচন্দ্র বোসের সাফল্য আসে 1927-এ, যখন মতিলাল নেহরু তাকে ডেকে পাঠান এবং তাকে একটা বড় পোস্ট দেওয়া হয়। জাতীয় কংগ্রেস থেকে ওয়ান অ্যান্ড অনলি সিলেক্ট হন হচ্ছে সুভাষচন্দ্র বোস। কিসের জন্য? যে দেশে একটা ভারতীয়দের দ্বারা তৈরি নতুন আইন তৈরি করা হবে। তখন সুভাষচন্দ্র বোস যখন এই আইন প্রস্তুত করতে যান, সেখানে দেখেন যে 1909 সালের মর্লেমেন্টো রিফর্মস অ্যাক্টে সেপারেট ইলেকটোরেটের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কোথাও হলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং সেটা যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সুভাষচন্দ্র বোস সমালোচনা করেন এবং তাকে সাহায্য করেন আমাদের জওহরলাল নেহরু। সুভাষচন্দ্র বোস এর পরে আমরা দেখতে পাই যে তিনি জড়িয়ে পড়েন 1930 সালের সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্টে, এবং সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট চলাকালীনও তিনি আবার জেল গমন করেন। সুভাষচন্দ্র বোস আস্তে আস্তে একটা আস্থার নাম হয়ে ওঠে, এবং 1938 সালে জাতীয় কংগ্রেসের অনেক বড় নেতাই সুভাষচন্দ্রের নাম রেকমেন্ড করে নেক্সট প্রেসিডেন্টের জন্য, এবং হরিপুরা কংগ্রেস সেশনে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হন। এবং হরিপুরা কংগ্রেস সেশনে যখন প্রেসিডেন্ট হন তখনই সুভাষচন্দ্র বোস আমাদের কি করেছিলেন, আমাদের সেই সময় প্ল্যানিং কমিটি তৈরি করেন, যে প্ল্যানিং কমিটি বিশ্বেশ্বরাইয়ার প্ল্যানিং কমিটি থেকে আরেক ধাপ এগিয়েছিল, এবং তার চেয়ারম্যান করেন জওহরলাল নেহরুকে। এবং সুভাষচন্দ্র বোস ওই কংগ্রেস সেশনেই বলেন যে ভারতের যে কনস্টিটিউশন যদি কিছু রচনা করা হয় এবং সেখানে যেন আমাদের অক্ষরগুলো দেবনাগরী আর স্ক্রিপ্ট যেন ইউজ করা হয় রোমান, এটা উনি প্রথম বলেন। 1939 সালের 3 সেপ্টেম্বর তোমরা সবাই জানো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, এবং সুভাষচন্দ্র বোস সাপোর্ট করেছিল আমাদের হিটলারের জার্মানকে বা বেনিটো মুসোলিনির ইটালিকে। সেই সময় গান্ধীর মনে হয় যে নাৎসি এবং ফ্যাসিবাদী শক্তির প্রতি সুভাষচন্দ্র বোসের আস্থা হলে কংগ্রেস খুব বিপজ্জনক জায়গায় চলে যাবে, তাই সুভাষচন্দ্র বোস যাতে প্রেসিডেন্ট হতে না পারে তার চেষ্টা গান্ধীজি করতে থাকেন। কিন্তু সেই সময় কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির লোকেরা সুভাষচন্দ্র বোসকে
ভীষণ রকমভাবেই হেল্প করেন। তখনও তারা সোশ্যালিস্ট হয়নি, সোশ্যালিস্ট ভাবধারায় ভাবিত ছিলেন, তারাই সুভাষচন্দ্র বোসকে সাপোর্ট করেন। এবং সুভাষচন্দ্র বোস সেই সময় আমাদের তার নিকটতম প্রার্থী পট্টবী সীতারামাইয়া যিনি ডাক্তার ছিলেন পেশায়, তাকে পরাস্ত করেন 203 ভোটে। সুভাষচন্দ্র বোসের প্রাপ্ত ভোট ছিল 1580, আর পট্টবী সীতারামাইয়ার প্রাপ্ত ভোট ছিল 1377। এই প্রসঙ্গে একটা কথা আমি কিন্তু বলবো, যেটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বোস যখন প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন, আর গান্ধীজি তাহলে ফার্স্ট চয়েস কাকে করেছিলেন সুভাষচন্দ্রের জায়গায় রিপ্লেস করতে বা প্রেসিডেন্ট করতে? প্রথম চয়েস ছিল আবুল কালাম আজাদ, সেকেন্ড চয়েস ছিল রাজেন্দ্র প্রসাদ। দুজনেই কিন্তু এটাকে ডিনাই করেন এবং শেষ পর্যন্ত আমাদের অনেক দিনেই তার ইচ্ছে ছিল কংগ্রেসের প্রেসিডেন্ট হবেন ডক্টর আমাদের কি বলবো এই ভদ্রলোক যার নাম আমরা বলছি পট্টবী সীতারামাইয়া, তিনি হন এবং তিনি 203 ভোটে হেরে যান। এবং সেখানে গান্ধীজি মন্তব্য করেন, সীতারামাইয়া's ডিফিট ইজ মাই ডিফিট। তাহলে সীতারামাইয়ের ডিফিট যদি আমার পরাজয়, সীতারামাইয়ের পরাজয় যদি আমার পরাজয় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সুভাষচন্দ্র বোসের ডিগনিটি কোথায়? সেই সময় গান্ধীজি একটা কাজ করেছিলেন, কংগ্রেসের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে সুভাষচন্দ্র বোসকে 3 ইয়ার্সের জন্য এক্সপেল করে দেওয়ার চিন্তা করেন এবং করেও দেন। সুভাষচন্দ্র বোসকে 3 বছরের জন্য জাতীয় কংগ্রেস থেকে বিতাড়িত করা হয়। এবং সুভাষচন্দ্র বসু যখন জানতে পারেন ঘটনাটা, সেই ঘটনা জানতে পেরে উনি রেজিগনেশনও দেন। ক্লিয়ার? এবং সুভাষচন্দ্র বোস কংগ্রেস ছেড়ে 1939-এ তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। মনে থাকবে, এই পর্যন্তই একটা জীবন, নিস্তরঙ্গ জীবন না, তরঙ্গায়িত জীবনই তার ছিল। এবং 1940 সালে যখন আমাদের কি বলবো লর্ড লিনলিথগো আগস্ট অফার দিয়েছেন এবং সারা ভারতবর্ষের মানুষ গান্ধীকে রিকোয়েস্ট করেছেন একটা সারা দেশ জুড়ে আন্দোলন করতে, তখন গান্ধী সেটাকে ডিনাই করেছেন। সেই অবস্থায় গান্ধীজি শুরু করলেন কি আমাদের ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ, যেটা 1 বছর স্থায়ী হয়েছিল 40 থেকে 41। ক্লিয়ার? অন্যদিকে হিন্দু মহাসভা, অন্যদিকে B.R. আম্বেদকর, চক্রবর্তী রাজা গোপালাচারী, অল ইন্ডিয়া মুসলিম লীগ, ইউনিয়নিস্ট পার্টি, এরা গান্ধীকে বলার পর যখন রাজি হয়নি, তারা কিন্তু আর কুইট ইন্ডিয়া মুভমেন্টকে সমর্থনও করেন। গান্ধীজি এরপর আমরা দেখতে পাই কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেন 42 সালে। তার আগে যা ঘটনাটা ঘটে যায় সেটা হচ্ছে সুভাষচন্দ্র 1940-তেই হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করেন। কারণ মিথ্যেবাদী হলওয়েল যে কথা সিরাজের নামে বলেছেন, সেটা বিজ্ঞান দিয়ে বিচার করলে দেখা যায় যে একদমই সত্য নয়। এবং সে অবস্থার মধ্যে কি করলেন সুভাষচন্দ্র বোস, তিনি আমাদের হলওয়েল মনুমেন্ট যাতে না বসতে পারে সেখানে উনি কী করলেন, কলকাতাতে আমাদের ফরওয়ার্ড ব্লকের সদস্যদের নিয়ে একটা মুভমেন্ট করলেন। সেই সময় সত্যাগ্রহটার নাম ছিল হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ। এবং এই হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করবার জন্য সুভাষচন্দ্র বোসকে কী করা হয়, আমাদের কারারুদ্ধ করা হয়। সুভাষচন্দ্র বোস কারারুদ্ধ হন এবং সেই সময় জেলে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে গেলে তাকে নিজের বাড়ি মানে এলগিন রোডের বাড়িতে অন্তরীণ করে রাখা হয়। সেখানে বসেই সেই মাস্টার প্ল্যানটা উনি করে ফেলেন এবং 1941 সালে 17 জানুয়ারি নিজেকে পরিচয় দেন একজন ইন্স্যুরেন্সের এজেন্ট, যার নাম হচ্ছে কি, যার নাম হলো আমাদের মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন। মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন এই ছদ্মনাম নিয়েই তিনি এলগিন রোডের বাড়ি ছাড়েন এবং তাকে সাহায্য করেন আমাদের কি বলবো শিশির কুমার বসু, মানে শরৎচন্দ্র বসুর পুত্র। তাকে নিয়ে গোমো স্টেশনের কাছে ছেড়ে দেন। গোমো স্টেশন থেকেই সুভাষচন্দ্র বোস ওই পাসপোর্ট ভিসা নিয়েই চলে যান, যেটা হয়েছিল মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন নামে। সেখান থেকে চলে যান আমাদের আফগানিস্তান থেকে কাবুল হয়ে উনি চলে যান রোম, বার্লিন। যখন উনি রোম আর বার্লিনে গিয়ে পৌঁছান, সেই সময় আমরা দেখতে পাই যে যুদ্ধবন্দী ভারতীয় সেনারা তাকে কি বলে ডেকেছিল, নেতাজি বলে সম্বোধন করেছিল। এখানে একটা ঘটনা আমি বলবো তোমাদেরকে, যখন উনি ঘর ছেড়ে চলে যাচ্ছেন 17 জানুয়ারি 1941, সেই সময় রবীন্দ্রনাথ তাসের দেশ বইটা ওনাকে উৎসর্গ করেছিলেন। আর যখন 1940 সালে সুভাষচন্দ্র বোস হলওয়েল মনুমেন্ট সত্যাগ্রহ করেছিলেন, সেই সময় রবীন্দ্রনাথ তাকে একটা উপাধি দিয়েছিলেন, সেই উপাধিটা ছিল দেশ নায়ক। এটা মনে রাখবে।
এবং সুভাষচন্দ্র বোস এর পরেই যে গুরুত্বপূর্ণ কাজটা করলেন, এখান থেকে তোমার হিটলার এবং মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের কাছ থেকে সেনাবাহিনীর সাহায্য চাইলেন। হিটলার নেতাজিকে জানালেন যে অলরেডি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য তার সেনারা অধিকাংশই বিজি, ঠিক আছে, এখন ফাঁকা সৈন্য কিছু নেই। তবে তাকে একটা রেডিওর সাহায্য তাকে দিল, যে বিভিন্ন জায়গার খবরাখবরটা রেডিওর মাধ্যমে সে পাবে, ক্লিয়ার। এবং সুভাষচন্দ্র বোস তখন তোমার ডাক পেলেন কার কাছ থেকে? রাসবিহারী বোসের কাছ থেকে। এই জায়গাটা আমি এতক্ষণ যেটা পড়ালাম, এবারে একটু আমি দেখাই, তোমরা একটু ভালো করে খেয়াল করো বোর্ডটাকে। দেখো 17 জানুয়ারি 1941, যেখানে সুভাষচন্দ্র বোস স্কেপ ফ্রম ক্যালকাটা রেসিডেন্সি, তার কলকাতার বাড়ি থেকে চলে যান, যেটাকে আমরা এক কথায় বলি মহাভিনিষ্ক্রমণ বা দ্য গ্রেট এস্কেপ, তাই তো। রিচড কাবুল আন্ডার সিউডোনেম মৌলভী মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যান্ড ফ্রম আফগানিস্তান টু আমাদের বার্লিন আন্ডার দ্য সিউডোনেম অরল্যান্ডো মাজোর্টা। আবার যখন উনি এই বার্লিন থেকে তোমার যাত্রা শুরু করলেন, বার্লিন থেকে রোম পর্যন্ত, তখন তার ছদ্মনাম হলো অরল্যান্ডো মাজোর্টা। তাহলে দুটো সিউডোনেম ব্যবহার উনি করেছিলেন। দ্য স্কেপ অফ সুভাষচন্দ্র বোস ফ্রম হিজ হাউস ইজ নোন অ্যাজ, কী বলা হয়? মহাভিনিষ্ক্রমণ, অর্থাৎ হচ্ছে গ্রেট এস্কেপ। এটাকে আমরা মহাভিনিষ্ক্রমণ বলি, অথবা এক কথায় বলি এটাকে গ্রেট এস্কেপ। মনে থাকবে? বেশ। নাইনটিন 41-এ সুভাষচন্দ্র বোস এস্টাবলিশ ফ্রি ইন্ডিয়া সেন্টার। ফ্রি ইন্ডিয়া সেন্টার সুভাষচন্দ্র বোস তৈরি করেছিল 1941-এ। At Rome and Berlin, many Indians in Rome and Berlin started calling him Netaji and saluted him Jai Hind. যখন 1941 সালে সুভাষচন্দ্র বোস তৈরি করলো ফ্রি ইন্ডিয়া সেন্টার রোম আর বার্লিনে, সেই সময় রোম এবং বার্লিন থেকে তাকে ডাকা হয়েছিল কি বলে? নেতাজি, এবং তাকে জয় হিন্দ বলে সম্বোধন করা হয়েছিল। 1941-এ সুভাষচন্দ্র বোস এস্টাবলিশড এ মিলিটারি ইউনিট নেম ইন্ডিয়ান লিজিয়ন। 41 সালে সুভাষচন্দ্র বোস একটা মিলিটারি ইউনিট তৈরি করেছিল যার নাম ছিল ইন্ডিয়ান লিজিয়ন। বেশ। 15ই ডিসেম্বর, এবার আমি যেটা বলবো, 1941 সালে 15 ডিসেম্বর আমাদের ক্যাপ্টেন মোহন সিং, নিরঞ্জন সিং গিল, এবং নিরঞ্জন সিং গিলের সঙ্গে ছিলেন আরেক বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে। সেই বিখ্যাত ব্যক্তিত্বর নাম কি? নিরঞ্জন সিং গিল ছাড়া মনে রাখবে তার নাম ছিল আমাদের জ্ঞানী প্রীতম সিং। এরা তিনজনে মিলে তৈরি করে মালয়ের ঘন জঙ্গলের মধ্যে আমাদের এই বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। কী নাম বললাম? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এরা তিনজন মিলে তৈরি করে, এবং এরা তিনজন যখন এটাকে তৈরি করে তখন ক্যাপ্টেন মোহন সিং একটা গানও রচনা করেছিল, কদম কদম বাড়ায় যা। ক্যাপ্টেন মোহন সিংয়ের গানটা হচ্ছে কদম কদম বাড়ায় যা, মনে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কদম কদম বাড়ায় যা এই গানটা কিন্তু ব্যবহার করা হয়েছিল যখন আজাদ হিন্দ ফৌজ তোমার তার কি বলবো ওই ব্রিটিশদের থেকে কেড়ে নিয়েছিল মৌডব বলে একটা জায়গা, বা ময়ূরঙে যখন ট্রাই কালারের ফ্ল্যাগ তুলেছিল তখন ওরা এই গানটা গাইতে গাইতেই মার্চ করেছিল। এবার এখান থেকে আমি যেটা বলবো, দেখো এখানে পরপর লেখা আছে নিরঞ্জন সিং গিল, জ্ঞানী প্রীতম সিং। এবং 41 সালে জাপান গভর্নমেন্ট হ্যান্ডেড ওভার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু রাসবিহারী বোস, ঠিক আছে। এটাকে 42 বললে ভালো হতো, 1942। জাপান গভর্নমেন্ট হ্যান্ডেড ওভার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি টু রাসবিহারী বোস 1 সেপ্টেম্বর 1942। এই ডেটটাকে ভালো করে মনে রাখবে। 1 সেপ্টেম্বর 1942 সালে রাসবিহারী বোসের হাতে যখন এই দলটা চলে আসে তখন তার নাম কি হয়ে যায়? 1 সেপ্টেম্বর 42 সালে যখন তার হাতে এই দলটা আসে তখন তার নাম হয়ে যায়, মনে রাখবে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তাই তো। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নামটা কি হয়ে যায় 1 সেপ্টেম্বর 1942-তে। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, মনে রাখবে, এই হচ্ছে নামটা। 1 সেপ্টেম্বর এই দলটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ নামে পরিচিত হয়, ঠিক আছে। বেশ,
এটা রাসবিহারী বোস টোকিওতে তৈরি করে। এবার ব্যাংকক কনফারেন্স শুরু হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগে, যেটা 42 সালে তৈরি হয় ব্যাংকক কনফারেন্স। এবং সেখান থেকে মনে রাখবে সুভাষচন্দ্র বোসকে ডাকা হয়। সুভাষচন্দ্র বোস ইস্ট এশিয়া চলে আসে 43 সালে। 8ই ফেব্রুয়ারি সুভাষচন্দ্র বোস লেফট জার্মানি ছেড়ে দেন আবিদ হাসানের সঙ্গে এবং রিচ টোকিও 13 জুন 1943। 13ই জুন 43 সালে সুভাষচন্দ্র বোস টোকিও এসে পৌঁছান জার্মান থেকে এবং সিঙ্গাপুরে এসে পৌঁছান 2 জুলাই 1943-তে সিঙ্গাপুরে এসে পৌঁছান। 4 জুলাই 1943-তে সুভাষচন্দ্র বোস ফাউন্ডেড আজাদি আরিজি হুকুমত-ই হিন্দ, ঠিক আছে, আর আজাদ হিন্দ ফৌজ অ্যাট সিঙ্গাপুর। আজাদ হিন্দ ফৌজটা সিঙ্গাপুরে তৈরি হয় কবে দেখে নিলে, সেটা হচ্ছে আমাদের 43-এ, তাই তো। এবং এটা মনে রাখবে যে আজাদি আরিজি হুকুমত-ই হিন্দ এই নামটা হয়েছিল কেন হয়েছিল? সুভাষচন্দ্র বোস চেয়েছিল কোনোভাবেই ইংরেজি নাম থাকবে না, সেটা ভারতবর্ষের অস্তিত্ব আছে এমন একটা কোনো ভাষা দিয়ে তার কী হবে, নামকরণ হবে, ঠিক আছে, বেশ। ডিসেম্বর 1943 সুভাষচন্দ্র বোস রিনেম আন্দামান অ্যান্ড নিকোবর শহীদ অ্যান্ড স্বরাজ আইল্যান্ড। ডিসেম্বর 43-এর ডিসেম্বর মাসে সুভাষচন্দ্র বোস এই আন্দামান আর নিকোবরের তোমার নামটা চেঞ্জ করেন। একটা নাম দেন শহীদ দ্বীপ, আর একটা নাম দেন হচ্ছে স্বরাজ দ্বীপ। একটা নাম দেন শহীদ দ্বীপ, আর একটা নাম দেন হচ্ছে স্বরাজ আইল্যান্ড, মনে রাখবে, বেশ। আইএনএ হেডকোয়ার্টার ওয়াজ শিফটেড টু রেঙ্গুন ফ্রম জার্মানি 1944। আইএনএর হেডকোয়ার্টারটা, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হেডকোয়ার্টারটা শিফট করে রেঙ্গুনে করা হলো। রেঙ্গুন, শিফটেড টু রেঙ্গুন ফ্রম জার্মানি 44, মনে থাকবে। আইএনএর হেডকোয়ার্টার রেঙ্গুনে চলে গেল। এবার 9টা কান্ট্রি, 9টা দেশ এই সময় সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজকে স্বীকৃতি দিয়েছিল। কটা দেশ বললাম? 9টা দেশ। 9টা দেশ সুভাষচন্দ্র বোসকে এই সময় স্বীকৃতি দিয়েছিল। 1943 সালে জাপানের প্রাইম মিনিস্টার টোজো, ঠিক আছে, সুভাষচন্দ্র বোসকে আন্দামান আর নিকোবর দ্বীপটা দিয়েছিলেন। আন্দামানের নাম হয়েছিল শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম হয়েছিল স্বরাজ দ্বীপ। আবারও বললাম, আন্দামানের নাম হয়েছিল তোমার কি বললাম, শহীদ দ্বীপ, আর নিকোবরের নাম হয়েছিল স্বরাজ দ্বীপ, বেশ। 1945 সালে জাপান গভর্নমেন্ট সারেন্ডার করে। তার কারণটা ছিল হচ্ছে এই সময়, মনে রাখবে, এই সময়টা আমাদের হিরোশিমা এবং নাগাসাকিতে 6 আগস্ট আর 9 আগস্ট দুটো বোম ফেলেছিল। যে দুটো বোমের এফেক্ট হয়েছিল আমাদের, এটা কি হলো, মানে ওরা সারেন্ডার করতে বাধ্য হয়েছিল। এখানে একটা জিনিস দেখায়, এই ম্যাপে যে একটা ফ্ল্যাগ দেখানো হচ্ছে, সেখানটা একটা বাঘকে দেখেছো, যে বাঘটা স্প্রিঙ্গিং টাইগার বলা হয়। স্প্রিঙ্গিং টাইগার মানে ঝাঁপিয়ে পড়া বাঘ। এটা কিন্তু আজাদ হিন্দ ফৌজের পতাকার মাঝখানে থাকতো, ঠিক আছে, মনে থাকবে এটা, বেশ। একটা বইও আছে, বইটার নাম হচ্ছে স্প্রিঙ্গিং টাইগার। স্প্রিঙ্গিং টাইগার বইটা লিখেছিল হিউ টয়। লিখছি, দেখো একবার। স্প্রিঙ্গিং টাইগার, ঠিক আছে, বেশ। ঝাঁপিয়ে পড়া বাঘ, কে লিখেছিল? হিউ টয়। মনে থাকবে, আচ্ছা। এইবারে আমরা চলে যাচ্ছি কোন কোন জায়গা দখল করেছিল সেটা একটু ভালো করে বলবো। শহীদ দ্বীপ আর স্বরাজ ম্যাপটা দেখানো হয়েছে আন্দামান আর নিকোবরে, বে অফ বেঙ্গলে। এবং দেখো ডেটটাও নিচে দেওয়া আছে, 30শে ডিসেম্বর 1943, 30 ডিসেম্বর 1943 বলে দেওয়া আছে।
মেমোরিজ অফ আইএনএ। এবার সুভাষচন্দ্র বোসের মেমোরি কী ছিল? সুভাষচন্দ্র বোস হেড অফ দ্য স্টেট পিএম অ্যান্ড মিনিস্টার ফর ওয়ার অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স। সুভাষচন্দ্র বোস কী ছিল এখানে? হেড অফ স্টেট পিএমের হেড ছিল এবং মিনিস্টার ছিল ওয়ার অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স। বেশ কথা। তারপর দেখো লক্ষ্মী স্বামীনাথন চিফ অফ দ্য ওমেন অর্গানাইজেশন। ওমেন অর্গানাইজেশনের হেড ছিল লক্ষ্মী স্বামীনাথন। এস.ই. চ্যাটার্জি উনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। এস.এ.আই.আর পলিটিক্যাল অ্যান্ড প্রোপাগান্ডার দায়িত্বে ছিলেন। এ.এম. সহায় সেক্রেটারির দায়িত্বে ছিলেন। রাসবিহারী বসু সুপ্রিম অ্যাডভাইসার, এটা ইম্পর্টেন্ট পোস্ট। সুপ্রিম অ্যাডভাইসার ছিলেন রাসবিহারী বোস। এন সরকার দ্য লিগাল অ্যাডভাইসার। এখানে বলে দিই, লক্ষ্মী স্বামীনাথনটা মনে রাখবে চিফ অফ দ্য ওমেন অর্গানাইজেশন। এই চিফ অফ দ্য ওমেন অর্গানাইজেশনের নাম কি হয়েছিল আমরা জানি, সেটা হচ্ছে ঝাঁসি ব্রিগেড। আর ঝাঁসি ব্রিগেডের হেড কে ছিলেন? উনি ছিলেন। ঠিক আছে, বেশ। আর সুভাষচন্দ্র বোসকে করা হয়েছিল হেড অফ দ্য স্টেট পিএম। এখানে আমরা দেখতে পাচ্ছি শাহনওয়াজ খানকে দেখতে পাচ্ছি, হলো, আমরা প্রেম কুমার সাইগলকে দেখতে পাচ্ছি পেছনে। নেক্সট, এখানে দেখা যাচ্ছে এই ভদ্রমহিলাকে সঙ্গে এখানে সুভাষচন্দ্র বোসকে দেখা যাচ্ছে যে নারী বাহিনী, তাই তো, ওমেন রেজিমেন্টে সুভাষচন্দ্র বোস ভিজিট করছেন। এই ভদ্রমহিলা হচ্ছে লক্ষ্মী স্বামীনাথন। লক্ষ্মী স্বামীনাথন যিনি পরবর্তীকালে প্রেম কুমার সাইগলকে বিয়ে করে, ঠিক আছে, লক্ষ্মী সাইগল হয়েছিলেন। মনে থাকবে, আম্মা নামে পরিচিত ছিলেন। ডাক্তার ছিলেন, খুব বড় ডাক্তার। 98 বছর বয়সে 2011 সালে মারা যান। আচ্ছা, ইম্পর্টেন্ট ব্রিগেড, কি কি ব্রিগেড সে সময় হয়েছিল? ফার্স্ট গেরিলা রেজিমেন্ট, প্রথম গেরিলা রেজিমেন্টটার নাম ছিল হচ্ছে সুভাষ ব্রিগেড। সুভাষ ব্রিগেডের ফাউন্ডার ছিল হচ্ছে শাহনওয়াজ খান। সেকেন্ড গেরিলা রেজিমেন্টের নাম ছিল হচ্ছে কি? গান্ধী ব্রিগেড। এই গান্ধী ব্রিগেডের হেড ছিল হচ্ছে কি? ইনায়েত খান। থার্ড হচ্ছে গেরিলা রেজিমেন্ট, ঠিক আছে, আর আজাদ ব্রিগেড, এর হেড ছিল হচ্ছে গুলজারা সিং। থার্ড গেরিলা রেজিমেন্ট হচ্ছে আজাদ ব্রিগেড, হেড ছিলেন কি নাম বললাম? গুলজারা সিং। ফোর্থ গেরিলা রেজিমেন্ট, ঠিক আছে, তার নাম ছিল হচ্ছে নেহেরু ব্রিগেড। নেহেরু ব্রিগেড, এই নেহেরু ব্রিগেডের হেড ছিল গুরুবাক সিং ধিলন। কি নামটা বললাম? গুরুবাক সিং ধিলন, যে ছিল নেহেরু ব্রিগেডের হেড। এবার আছে ঝাঁসি ব্রিগেড। ঝাঁসি ব্রিগেডের হেড হচ্ছে লক্ষ্মী সাহগল। লক্ষ্মী সাহগল মনে থাকবে। বেশ, সুভাষ ব্রিগেডের হেড হচ্ছে শাহনওয়াজ খান, পরীক্ষা দেয়। ঝাঁসি ব্রিগেডের হেড হচ্ছে লক্ষ্মী সাহগল। নেক্সট, ইন মার্চ 1944, 1944 সালের মার্চ মাসে কি হলো আমরা দেখলাম? আজাদ হিন্দ আর্মি ক্যাপচার্ড মৌডক। আজাদ হিন্দ আর্মি, আজাদ হিন্দ বাহিনী মৌডক বলে একটা জায়গা দখল করলো, যেটা ব্রিটিশ আউটপোস্টে, ঠিক আছে, এবং অনেকেই বলে এটা খুব আরাকানের কাছাকাছি হয়, তাই তো, ব্রহ্মদেশের কাছাকাছি হয়। এই ব্রিটিশ আউটপোস্ট আমরা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট। বেশ, এই জায়গাটা মনে রাখবে। মার্চ, মৌডক দখল হচ্ছে 44-এ। এপ্রিল 44, আজাদ হিন্দ আর্মি ফার্স্ট আনফোল্ডেড ন্যাশনাল ফ্ল্যাগ। আজাদ হিন্দ আর্মি প্রথম পতাকা তোলেন, ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান সয়েল অ্যাট মৈরং। মণিপুরের কাছে মৈরং বলে একটা জায়গায় আজাদ হিন্দ ফৌজ তার পতাকাটা তোলেন, ট্রাই কালারের ফ্ল্যাগটা তোলেন। মনে থাকবে এটা, জায়গাটা কোথায় বললাম? মৈরং। মৈরং। দ্য আইএনএ সোলজার রিচড কোহিমা। কোহিমা পৌঁছিল নাগাল্যান্ড থেকে, অ্যান্ড ক্যাপচার্ড ইট অন মে 1944। আবারও বলছি, দ্য আইএনএ সোলজার্স রিচড, পৌঁছে গেছিল কোহিমায়, ঠিক আছে, নাগাল্যান্ডের কোহিমায় পৌঁছে গেছিলো। অ্যান্ড ক্যাপচার্ড ইট, এটা দখল করেছিল অন মে 1944, 44 সালের মেতে, ঠিক আছে, মনে থাকবে। 45 সালে সুভাষচন্দ্র বোস ডিসলোকেটেড, সব জায়গা থেকে হারিয়ে যায়, এটা
ঠিক আছে। লাস্ট কমরেড ওয়াজ হাবিবুর রহমান, তার সঙ্গে শেষ যে সঙ্গী ছিলেন তার নাম ছিল হাবিবুর রহমান। মনে থাকবে কী নাম বললাম? হাবিবুর রহমান। 18ই আগস্ট 1945 সালে তাইহোকু প্লেন ক্র্যাশ অকার্ড। তাইহোকু প্লেন দুর্ঘটনাটা ঘটে কবে? 8ই আগস্ট 1945। এবং মনে করা হয় এই তাইহোকু প্লেন ক্র্যাশেই সুভাষচন্দ্র বোস মারা গেছে। কিন্তু প্রচুর পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেখানে প্রমাণিত হয়েছে আদৌ তাইহোকু বিমান তোমার দুর্ঘটনা ঘটেনি, বা প্লেন ক্র্যাশে যদি মারা যায় যারা, তাদের মধ্যে সুভাষচন্দ্র বোসের নাম নেই। বেশ, 45 সালে কংগ্রেস সেশন অফ বম্বে, জাতীয় কংগ্রেসের 45 সালের যে সেশনটা বম্বেতে হয়েছিল, সেখানে এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে সাপোর্ট করা হয়েছিল। ঠিক আছে, সাপোর্ট করা হয়েছিল। এবং বলছে ডিফেন্স লয়ারের একটা গ্রুপ তৈরি হয়েছিল, যে ডিফেন্স লয়ারের মধ্যে প্রথম যে নামটা বলবো তিনি ছিলেন ভুলাভাই দেশাই, উনি হেড ছিলেন। ভুলাভাই দেশাইয়ের আন্ডারে আরও 4 জন লয়ার কাজ করেছিলেন। একজন জওহরলাল নেহেরু, একজন তেজ বাহাদুর সপ্রু, একজন হচ্ছে কৈলাসনাথ কাটজু, ঠিক আছে, আর একজন হচ্ছে আসফ আলী, ব্যারিস্টার আসফ আলী। ঠিক আছে, এরা একত্রিত হয়েছিল। এবং এই সময় আইনের ট্রায়াল, যেটাকে আমরা বলি আইনের বিচার, কোথায় হয়েছিল? রেড ফোর্ট অফ দিল্লি, দিল্লির লালকেল্লায় ওদের বিচার হয়েছিল। এবং প্রেম কুমার সাইগাল, ক্যাপ্টেন শাহনওয়াজ খান আর গুরুবক্স সিং ধিলনকে কী করা হয়েছিল? ফাঁসি দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে আমাদের প্রচুর সওয়াল জবাব করার পরে ব্রিটিশরা বাধ্য হয়েছিল তাদের ফাঁসি রদ করতে। আর নভেম্বর 5ই নভেম্বর 45 থেকে 11ই নভেম্বর 45 পর্যন্ত পালন করা হয়েছিল আইএনএ উইক পালন করা হয়েছিল। আর 12ই নভেম্বর 1945 সালে এই দিনটা পালন করা হয়েছিল আইএনএ ডে বলে। আবারও বলছি, 5ই নভেম্বর থেকে 11ই নভেম্বর 1945 এটা আইএনএ উইক। আর যেটা 12ই নভেম্বর থেকে পালন হলো, শুধু 12ই নভেম্বর, এটা হচ্ছে আইএনএ ডে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ডে বলে পালন করা হলো। এবং শেষবারের জন্য যার বিচার হয়েছিল সেই ব্যক্তির নাম ছিল ক্যাপ্টেন রশিদ আলী। 12ই ফেব্রুয়ারি 1946 সালে এর বিচার করা হয়েছিল। মহাত্মা গান্ধী গেভ দ্য এপিথেট আমাদের পেট্রিয়ট অফ অল পেট্রিয়ট টু সুভাষচন্দ্র বোস। এটা ভালো করে মনে রাখবে, মহাত্মা গান্ধী তোমার পেট্রিয়ট অফ অল পেট্রিয়ট বলে সুভাষচন্দ্র বোসকে একটা উপাধি দিয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, এবার আমি এখানে কিছু জিনিস বলবো যে সুভাষচন্দ্র বোস তারপরে কি হয়েছিল, যেটা এখন পুরোপুরি সামনে আসছে আস্তে আস্তে। যে উনি 1985 সাল অবধি বেঁচেছিলেন, তাকে ভগবানজি বলা হতো। আর এই ভগবানজি প্রসাদী হচ্ছে আমাদের কে ছিলেন? গুমনামি বাবা, এটা বলা হয়। 1985-এ উত্তরপ্রদেশে তার মৃত্যু ঘটেছিল। ঠিক আছে, এবার আমি কতগুলো জিনিস বলে দিচ্ছি। সুভাষচন্দ্রের 3টে বই ভালো করে মনে রাখবে। একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, তারপরে বইটার নাম হচ্ছে তরুণের স্বপ্ন, আর একটা বই ছিল ইন্ডিয়ান পিলগ্রিমস। ইন্ডিয়ান পিলগ্রিমস কী কী বললাম? একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল, একটা তরুণের স্বপ্ন, আর একটা হচ্ছে ইন্ডিয়ান পিলগ্রিমস। ইন্ডিয়ান পিলগ্রিমস লেখা হয়েছিল 1923-তে, কিন্তু এটা ইনকমপ্লিট অটোবায়োগ্রাফি, এটা শেষ হয়নি। যে বইটার 100 বছর পূর্তি হয়েছে, মনে থাকবে, 100 বছর পূর্তি। বেশ, আজকে আমরা তাহলে সুভাষচন্দ্র বোস সম্পর্কে একটা ধারণা দিলাম এবং আইনের বিচার সব কিছুই বললাম। এবং আলটিমেটলি তোমরা দেখলে যে ক্যাপ্টেন রশিদ আলী থেকে আরম্ভ করে আগে শাহনওয়াজ খান, প্রেম কুমার সাইগাল সবাই কিন্তু ছাড়া পেয়েছিল এই কেস থেকে।
এই চ্যাপ্টারের ঠিক যেখানে যেখানে আমি বললাম, যেমন ধরো আমি বললাম এই কথাটা যে ক্যাপ্টেন রশিদ আলী দিবস কবে পালন করা হয়, প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো, এটা আছে 12ই ফেব্রুয়ারি 1946। ঠিক আছে, তাহলে আমরা পরের ধাপে আমরা নতুন কোন একটা টপিক আলোচনা করব। চললাম তাহলে এখানে।